আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন এক আশ্চর্য মানুষের গল্প দেখব যার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। সে যখনই কোনো বই জোরে জোরে পড়ে শোনায়, তখন সেই বইয়ের চরিত্ররা গল্পের জগৎ ছেড়ে বাস্তব পৃথিবীতে চলে আসে। তবে এর বিনিময়ে আমাদের পৃথিবী থেকেও কেউ একজন সেই বইয়ের জগতে হারিয়ে যায়। আজকের গল্প সিলভার টাং নামের এক বাবা এবং তার মেয়ে ম্যাগিকে ঘিরে। গল্পের শুরুতে দেখা যায় সিলভার টাং গত 9 বছর ধরে একটি বিশেষ বই খুঁজে বেড়াচ্ছে। অসংখ্য জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে সে একটি পুরনো লাইব্রেরিতে সেই বইটি খুঁজে পায়। বইটির নাম হচ্ছে ইঙ্ক হার্ট। কাঙ্ক্ষিত বইটি হাতে পেয়ে সিলভার টাংয়ের আনন্দের আর সীমা থাকে না। কিন্তু লাইব্রেরি থেকে বের হতেই তার পথ আটকে দাঁড়ায় একজন রহস্যময় লোক। তার নাম ডাস্ট ফিঙ্গার। ডাস্ট ফিঙ্গার সিলভার টাংকে বলে, তুমি যে ভুল করেছিলে, এবার সেই ভুল শুধরে নিতে হবে। তোমাকে আমাকে আমার নিজের জগতে ফিরিয়ে পাঠাতেই হবে। সিলভার টাং অসহায়ভাবে বলে, আমি সেটা করতে পারবো না। ডাস্ট ফিঙ্গার তখন জানায় ক্যাপ্রিকর্ন তাকে খুঁজছে। সে জানে সিলভার কোথায় থাকে এবং বহুদিন ধরেই তার ফেরার অপেক্ষা করছে, কারণ ক্যাপ্রিকর্ন চায় সিলভার তার জন্য আবার পড়ে শোনাক। সিলভার টাং বলে, আমি অনেক আগে জোরে জোরে বই পড়া ছেড়ে দিয়েছি। ডাস্ট ফিঙ্গার জবাব দেয়, ঠিক আছে, যদি সত্যিই পড়া ছেড়ে দিয়ে থাকো, তাহলে একটু আগে লাইব্রেরি থেকে যে বইটা পেয়েছো সেটা আমাকে দিয়ে দাও, আমি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নেব। সিলভার অবাক হয়ে বলে, কোন বই? ডাস্ট ফিঙ্গার তখন মুচকি হেসে বলে, তোমার ব্যাগে রাখা ইঙ্ক হার্ট নামের বইটার কথা বলছি। এ কথা শুনেই সিলভার টাং বুঝতে পারে বিপদ আরও কাছে চলে এসেছে। তাই সে আর এক মুহূর্তও সেখানে না থেকে দ্রুত পালিয়ে যায়। সোজা নিজের মেয়ে ম্যাগির কাছে ফিরে এসে সে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গত 9 বছর ধরে সিলভার টাং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। ঠিক এই কারণেই ক্যাপ্রিকর্ন এতদিনেও তাকে খুঁজে পায়নি, যদিও সে সিলভারের বাড়িতে অপেক্ষা করছিল। পথে সিলভার তার মেয়েকে জানায় তারা ইতালিতে যাচ্ছে। সেখানে ম্যাগির খালা আর দাদি থাকেন। বাবা মেয়ে ইতালিতে পৌঁছে যায় ঠিকই, কিন্তু তারা ডাস্ট ফিঙ্গারের হাত থেকে রেহাই পায় না। এক রাতে ডাস্ট ফিঙ্গার তাদের কাছে এসে হাজির হয়। সে সিলভারকে বলে, আমি তোমাকে সাহায্য করতে বলেছিলাম, বিনিময়ে তুমি ইঙ্ক হার্ট বইটা রাখতে পারতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তাই আমি ক্যাপ্রিকর্নের সাহায্য চেয়েছি, আর সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ঠিক তখনই সেখানে ক্যাপ্রিকর্নের কয়েকজন লোক এসে উপস্থিত হয়। তারা সিলভার টাং, তার মেয়ে ম্যাগি এবং ম্যাগির দাদিকে ধরে ফেলে। তারপর সবাইকে জোর করে ক্যাপ্রিকর্নের দুর্গে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ক্যাপ্রিকর্ন নিজে তাদের সামনে আসে। সে সিলভার টাংকে একটি বই পড়ে শোনাতে বলে। বইটির নাম আলিবাবা ও 40 চোর। কিন্তু সিলভার টাং স্পষ্টভাবে অস্বীকার করে। তখন ক্যাপ্রিকর্ন হুমকি দিয়ে বলে, যদি তুমি বই না পড়ো, তাহলে তোমার মেয়ে আর এই বৃদ্ধা মহিলাকে আমরা মেরে ফেলব। নিজের প্রিয় মানুষদের বাঁচানোর জন্য সিলভার টাং শেষ পর্যন্ত বাধ্য হয়ে বইটি পড়তে রাজি হয়। তবে সে আগে থেকেই সতর্ক করে দেয়, বই থেকে কে আসবে আর কে চলে যাবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ক্যাপ্রিকর্ন বলে, আমাদের এই পৃথিবীতে টাকার দরকার, তাই সেই অংশটা পড়ো যেখানে কাশিম ডাকাতদের গুপ্তঘর নিয়ে গুহায় ঢোকে। সিলভার টাং বইয়ের সেই অধ্যায় পড়তে শুরু করে, আর আশ্চর্যজনকভাবে পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে সোনার মুদ্রার বৃষ্টি শুরু হয়ে যায়। ঝকঝকে সোনার মুদ্রা আকাশ থেকে ঝরে পড়তে থাকে। পুরো ঘর মুহূর্তেই সোনালি আলোয় ভরে ওঠে। কিন্তু শুধু সোনার মুদ্রাই আসে না, হঠাৎ করেই বইয়ের জগৎ থেকে এক ব্যক্তি বাস্তব পৃথিবীতে এসে পড়ে। সে আর কেউ নয়, সে হচ্ছে কাশিম। আর কাশিম যখন এই পৃথিবীতে আসে, তখন আমাদের পৃথিবী থেকে আরেকজন মানুষ বইয়ের জগতে চলে যায়। এটাই সিলভার টাংয়ের ক্ষমতার নিয়ম। বইয়ের জগৎ থেকে কেউ এলে বাস্তব পৃথিবী থেকেও কাউকে সেই জগতে চলে যেতে হবে। এরপর সিলভার টাং ক্যাপ্রিকর্নকে বলে, আমি তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিতে পারবো না। সত্যি বলতে এটা কিভাবে করতে হয় সেটাও আমি জানি না। কিন্তু ক্যাপ্রিকর্ন হেসে বলে, নিজের জগতে ফিরতে চায় কে? আমরা তো এই পৃথিবীতেই থাকতে চাই। সে আরও জানায়, এতদিনে তারা ইঙ্ক হার্ট বইয়ের যত কপি পেয়েছে সব পড়িয়ে ফেলেছে, কারণ তারা চায় না কেউ তাদের আবার বইয়ের জগতে ফিরিয়ে পাঠাতে পারুক। এই সময় ডাস্ট ফিঙ্গার বলে ওঠে, কিন্তু আমি ফিরতে চাই, আমাকে আমার বইয়ের জগতে ফিরিয়ে দাও, আমি আমার বাড়িতে যেতে চাই। কিন্তু ক্যাপ্রিকর্ন সেটা কোনোভাবেই হতে দিতে চায় না। তাই সিলভার টাংয়ের কাছে থাকা ইঙ্ক হার্ট বইটি সে আগুনে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে নিজের জগতে ফিরতে চায় না। তার বইয়ের জগতে সে ছিল কেবল একজন অনুচর, অন্যর আদেশ মানা একজন সাধারণ মানুষ। কিন্তু বাস্তব পৃথিবীতে সে একজন রাজা। তার বিশাল দুর্গ আছে, অসংখ্য অনুগত লোক রয়েছে, ক্ষমতা আছে, সম্পদ আছে। তাই সে চায় চিরকাল এই পৃথিবীতেই থেকে যেতে।
প্রিয় বই ইঙ্কহার্ট আগুনে পুড়ে যেতে দেখে ডাস্ট ফিঙ্গার এবং সিলভার টাং দুজনেই গভীরভাবে হতাশ হয়ে পড়ে, কারণ বইটি তাদের দুজনের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এরপর ক্যাপ্রিকর্নের লোকেরা আবারও সিলভার টাং, ম্যাগি এবং ম্যাগির দাদিকে বন্দি করে ফেলে। তবে আশ্চর্যের বিষয়, তারা ডাস্ট ফিঙ্গারকে বন্দি করে না, কারণ ক্যাপ্রিকর্নের পরিকল্পনায় তার জন্য এখনও অন্য একটি ভূমিকা বাকি রয়েছে, কারণ ডাস্ট ফিঙ্গারও সেই একই বইয়ের চরিত্র। ক্যাপ্রিকর্ন, ডাস্ট ফিঙ্গার এরা সবাই একই গল্পের জগৎ থেকে বাস্তব পৃথিবীতে চলে এসেছে। এরপর ডাস্ট ফিঙ্গার দুর্গের রান্নাঘরে যায়। সেখানে লিসা নামের এক মহিলা রান্না করছিলেন। ডাস্ট ফিঙ্গার তাকে জিজ্ঞেস করে, তুমি কি আবার পালানোর চেষ্টা করবে? আসলে লিসা এর আগেও বহুবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তিনি কথা বলতে পারেন না, কিন্তু ইশারায় বোঝান যে যে কোনো মূল্যে তাকে এখান থেকে বের হতেই হবে। তখন ডাস্ট ফিঙ্গার জিজ্ঞেস করে, কিন্তু বের হতে পারলেও তুমি কোথায় যাবে? জবাবে লিসা একটি আঁকা ছবি দেখান। ছবিটি তিনি নিজেই এঁকেছেন। ছবিতে ছিল একজন মানুষের মুখ, সিলভার টাঙের মুখ। ছবিটি দেখেই ডাস্ট ফিঙ্গার সব বুঝে যায়। লিসা আর কেউ নন, তিনি সিলভার টাঙের হারিয়ে যাওয়া স্ত্রী। তাকে সিলভার গত 9 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। আসলে এতদিন সিলভার টাং বিশ্বাস করত, শেষবার যখন সে ইঙ্কহার্ট বই পড়েছিল তখন তার স্ত্রী বইয়ের জগতের ভেতরে চলে গিয়েছিলেন, কারণ সেই সময় বইয়ের ভেতর থেকে অনেক চরিত্র বাস্তব পৃথিবীতে বেরিয়ে এসেছিল। তাই সিলভার ভেবেছিল তাদের বদলে তার স্ত্রী বইয়ের জগতে আটকা পড়েছেন। আর এই বিশ্বাস থেকেই গত 9 বছর ধরে সে ইঙ্কহার্ট বইটির খোঁজ করে বেড়াচ্ছিল। তার আশা ছিল কোনোভাবে যদি বইটি আবার পাওয়া যায় তাহলে হয়তো সে বইয়ের জগৎ থেকে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। যদিও কিভাবে সেটা সম্ভব সে নিজেও জানত না, তবুও আশাটুকু আঁকড়ে ধরেই সে বছরের পর বছর খুঁজেছে। অবশেষে বইটি সে খুঁজেও পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যাপ্রিকর্ন সেটি আগুনে পুড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, সিলভার জানেই না যে তার স্ত্রী আহত বইয়ের জগতে নেই। তিনি আসলে এই বাস্তব পৃথিবীতেই আছেন, ক্যাপ্রিকর্নের দুর্গে বন্দি অবস্থায়। এদিকে কারাগারে সিলভার টাং, ম্যাগি এবং ম্যাগির দাদি বন্দি হয়ে আছে। সেখানে সিলভার প্রথমবারের মতো তার মেয়েকে পুরো সত্যিটা জানায়। সে বলে, শেষবার যখন আমি ইঙ্কহার্ট পড়েছিলাম তখন বইয়ের অনেক চরিত্র বাস্তব পৃথিবীতে চলে এসেছিল। ডাস্ট ফিঙ্গার আর ক্যাপ্রিকর্নও তাদের মধ্যে একজন। আর তারা যখন এই পৃথিবীতে আসে তখন তোমার মা হঠাৎ করেই হারিয়ে যায়। আমি ভেবেছিলাম তিনি বইয়ের জগতে চলে গিয়েছেন। এই কারণেই আমি এতদিন ধরে ইঙ্কহার্ট বইটা খুঁজছিলাম। যদি আবার বইটা পাই তাহলে হয়তো ক্যাপ্রিকর্নকে তার জগতে ফেরত পাঠাতে পারবো, আর তোমার মাকেও আমাদের কাছে ফিরিয়ে আনতে পারবো। এই কথা শুনে ম্যাগির দাদি দীর্ঘশ্বাস ফেলে বলেন, গতবার একটা বই খুঁজে পেতে তোমার 9 বছর লেগেছিল, এবার কত বছর লাগবে কে জানে। তখন ম্যাগি একটি বুদ্ধি বের করে। সে বলে, যদি বইটার লেখক এখনও বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই তার কাছে বইটির আসল কপি আছে। আমাদের তাকে খুঁজে বের করা উচিত। এই সময় ডাস্ট ফিঙ্গারও সেখানে এসে হাজির হয়। সে বলে, আমি তোমাদের সাহায্য করব। যেমন তুমি তোমার পরিবারকে ফিরে পেতে চাও, আমিও তেমনি আমার নিজের জগতে আমার পরিবারের কাছে ফিরতে চাই। সিলভার টাং বলে, কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? ডাস্ট ফিঙ্গার তখন একটি বই এগিয়ে দেয়। সে বলে, 14 নম্বর পৃষ্ঠা পড়ো, সেখানে এক ভয়ঙ্কর ঝড়ের বর্ণনা রয়েছে। সিলভার টাং বইয়ের সেই অংশ পড়তে শুরু করে, আর পড়া শেষ হতেই যেন প্রকৃতি পাগল হয়ে ওঠে। হঠাৎ চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। বাতাসের তাণ্ডবে পুরো কারাগার কেঁপে ওঠে। দরজা জানালা ভেঙে পড়তে থাকে। চারিদিকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সেই সুযোগে সিলভার টাং, ম্যাগি, দাদি এবং ডাস্ট ফিঙ্গার কারাগার থেকে পালিয়ে যায়। তবে ডাস্ট ফিঙ্গার এখন একটি গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে রেখেছে। সে সিলভারকে জানায় না যে তার স্ত্রী লিসা আসলে ক্যাপ্রিকর্নের দুর্গেই বন্দী রয়েছে, কারণ সত্যিটা জানলে সিলভার আর ইঙ্কহার্ট বইয়ের খোঁজ করবে না। আর যদি বইটাই না পাওয়া যায় তাহলে ডাস্ট ফিঙ্গারও কখনো নিজের জগতে নিজের পরিবারের কাছে ফিরতে পারবে না। পালিয়ে এসে তারা পৌঁছে যায় ইঙ্কহার্ট বইয়ের লেখকের বাড়িতে। সেখানেই তারা বইটির একটি আসল কপি খুঁজে পায়। বইটি হাতে পেয়েই ডাস্ট ফিঙ্গার অধীর হয়ে বলে, এবার আমাকে আমার জগতে ফিরিয়ে দাও, আমি আমার বাড়িতে যেতে চাই। কিন্তু সিলভার টাং বলে, না, আগে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো, তারপর তোমাকে তোমার জগতে পাঠাবো। ডাস্ট ফিঙ্গার সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, এটা কখনো সম্ভব নয়। সিলভার টাং সন্দেহের চোখে তার দিকে তাকায়। তোমার কথার মানে কি? তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। অবশেষে ডাস্ট ফিঙ্গার সত্যিটা বলেই দেয়। সে জানায়, তোমার স্ত্রী বইয়ের ভেতরে নেই, তিনি এখনও ক্যাপ্রিকর্নের দুর্গেই বন্দী রয়েছে। এই কথা শুনে সিলভার টাং ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে,
তুমি যদি আগে এই কথাটা বলতে, তাহলে আমি অনেক আগেই ক্যাপ্রিকর্নের দুর্গ থেকে আমার স্ত্রীকে উদ্ধার করে আনতে পারতাম। ডাস্ট ফিঙ্গার শান্ত গলায় বলে, আমি যদি আগে বলেই দিতাম তাহলে তুমি কখনোই এই বই খুঁজতে না। সিলভার জবাব দেয়, আমার কাছে এই বইয়ের কোনো মূল্য নেই। ডাস্ট ফিঙ্গারও আবেগ নিয়ে বলে, কিন্তু আমার কাছে রয়েছে। যেমন তুমি তোমার পরিবারকে ফিরে পেতে চাও, আমিও আমার পরিবারকে ফিরে পেতে চাই। ডাস্ট ফিঙ্গারের কণ্ঠে নিজের কষ্টের প্রতিধ্বনি শুনে সিলভারের রাগ কিছুটা কমে যায়। অবশেষে দুজন মিলে আবার ক্যাপ্রিকর্নের দুর্গের দিকে রওনা হয়। এদিকে সেদিন রাতে ম্যাগি লেখকের বাড়িতেই থেকে যায়। কৌতূহলবশত সে লেখকের লেখা একটি বই পড়তে শুরু করে। সেই বইয়ে একটি কুকুরের বর্ণনা ছিল। ম্যাগি যখন জোরে জোরে সেই অংশ পড়ছিল, তখন অবিশ্বাস্য এক ঘটনা ঘটে। হঠাৎ করেই বইয়ের সেই কুকুর বাস্তব পৃথিবীতে এসে হাজির হয়। কুকুরটি যেন গল্পের পাতা ছিঁড়ে সরাসরি তার ঘরে চলে এসেছে। তখনই ম্যাগি বুঝতে পারে তার বাবার মতো একই অলৌকিক ক্ষমতা তার মধ্যেও রয়েছে। সেও বইয়ের চরিত্র বা বস্তু বাস্তব পৃথিবীতে নিয়ে আসতে পারে, আর এতদিন সে নিজে এই ক্ষমতার কথা জানতো না। ঠিক তখনই ক্যাপ্রিকর্নের কয়েকজন লোক লেখকের বাড়িতে এসে পৌঁছায়। তারা লেখককে ধরে ফেলে এবং তাকে জোর করে নিয়ে যেতে শুরু করে। এরপর তারা সেই ঘরের দিকে এগিয়ে আসে যেখানে ম্যাগি লুকিয়েছিল। ঘরে ঢুকেই লেখক অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার বইয়ে লেখা সেই কুকুরটি সত্যিই ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছে। নিজের কল্পনা যে বাস্তবে রূপ নিতে পারে, এমন দৃশ্য দেখে সে মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। লেখক নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না, কারণ তিনি যে কুকুরটির কথা নিজের বইয়ে লিখেছিলেন, সেই কুকুরই এখন তার সামনে বাস্তবে দাঁড়িয়ে আছে। তখন সবাই বুঝতে পারে সিলভার টাঙের মেয়ে ম্যাগির মধ্যেও তার বাবার মতো একই জাদুকরী ক্ষমতা রয়েছে। সেও বই পড়ে গল্পের জগতের জিনিসপত্র বাস্তব পৃথিবীতে নিয়ে আসতে পারে। এই খবর জানার পর ক্যাপ্রিকর্নের লোকেরা ম্যাগি এবং লেখক দুজনকেই ধরে নিয়ে যায়। তাদের সরাসরি ক্যাপ্রিকর্নের দুর্গে নিয়ে আসা হয়। সেখানে ক্যাপ্রিকর্ন ম্যাগিকে দিয়ে বই পড়াতে শুরু করে। ম্যাগি যখন জোরে জোরে বই পড়ে, তখন বইয়ের ভেতর থেকে নানা জিনিস বাস্তব পৃথিবীতে চলে আসতে থাকে। এই দৃশ্য দেখে ক্যাপ্রিকর্ন তো ভীষণ খুশি, কারণ এখন আর তার সিলভার টাঙের প্রয়োজন নেই। ম্যাগি তার জন্য সব কিছু করতে পারবে। তাই সে ম্যাগিকে একটি অন্ধকার কারাগারে বন্দি করে রাখে। আর ঠিক পাশের সেলেই বন্দি ছিল ডাস্ট ফিঙ্গার, কারণ এরই মধ্যে ক্যাপ্রিকর্নের লোকেরা ডাস্ট ফিঙ্গারকেও ধরে ফেলেছিল। ম্যাগি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আমার বাবা কেমন আছেন? ডাস্ট ফিঙ্গার উত্তর দেয়, চিন্তা করো না, তোমার বাবা ঠিক আছে। এরপর ম্যাগি তাকে একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানায়। সে বলে ক্যাপ্রিকর্ন ইনকার্ট বই থেকে শ্যাডোকে বাস্তব পৃথিবীতে আনতে চায়। শ্যাডো হলো ধোঁয়া আর ছাই দিয়ে তৈরি এক ভয়াবহ অন্ধকার প্রাণী। তার চোখে জ্বলতে থাকে আগুনের শিখা, আর তার অস্তিত্বই যেন ধ্বংসের প্রতীক। এই দানবীয় শক্তিকে ক্যাপ্রিকর্ন নিজের সবচেয়ে বড় অস্ত্র মনে করে, আর সেই কারণেই সে এত বছর ধরে সিলভার টাংকে খুঁজছিল। সে চেয়েছিল ইঙ্কহার্ট বই থেকে শ্যাডোকে বের করে আনতে, কিন্তু এখন আর তার সিলভারের দরকার নেই, কারণ ম্যাগির মধ্যেও একই ক্ষমতা রয়েছে। অন্যদিকে ডাস্ট ফিঙ্গার কোনোভাবে কারাগার থেকে পালিয়ে যায়। মুক্ত হয়ে সে সোজা সিলভার টাঙের কাছে যায়। সে জানায় ক্যাপ্রিকর্নের কাছে এখনও ইঙ্কহার্টের একটা কপি আছে। সে সেই বই ব্যবহার করে শ্যাডোকে বের করে আনতে চায়। এ কথা শুনে সিলভার ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে। সে বলে, আমি কোনোভাবেই শ্যাডোকে এই পৃথিবীতে আসতে দেব না। যদি সে বেরিয়ে আসে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। ডাস্ট ফিঙ্গার জবাব দেয়, কিন্তু এখন তোমাকে আর দরকার নেই, কারণ তোমার মেয়ে আছে, আর তার মধ্যেও তোমার মতো একই শক্তি রয়েছে। এদিকে কারাগারে ম্যাগির সঙ্গে বন্দী ছিল ইঙ্কহার্টের লেখকও। লেখক মরিয়া হয়ে বইয়ের সমাপ্তি নতুন করে লিখছিলেন। তিনি গল্পের শেষটা বদলে দিতে চাইছিলেন, যাতে সব কিছু তাদের ইচ্ছামতো হয় এবং সবাই বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি শেষ করার আগেই ক্যাপ্রিকর্নের লোকেরা এসে হাজির হয়। তারা ম্যাগিকে সেখান থেকে নিয়ে যায়, কারণ সেই রাতেই শ্যাডোকে পৃথিবীতে আনার পরিকল্পনা করা হয়েছে। ম্যাগি কিছুতেই এটা করতে চায় না, কিন্তু তার সামনে কোনো উপায়ও নেই। তার মা এবং লেখক দুজনই ক্যাপ্রিকর্নের বন্দী। যদি সে বই না পড়ে তাহলে ক্যাপ্রিকর্ন তাদের দুজনকেই হত্যা করবে। বাধ্য হয়ে ম্যাগি বই পড়া শুরু করে। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করতে থাকে। ম্যাগি যখন শ্যাডোর অংশটুকু পড়ে, তখন হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। অন্ধকার ধোঁয়া পাক খেতে খেতে এক জায়গায় জমা হতে শুরু করে। ধীরে ধীরে সেই ধোঁয়া থেকে জন্ম নেয় এক বিশাল ভয়ঙ্কর দানব। তার চোখে জ্বলছে অগ্নিশিখা, মুখ থেকে বের হচ্ছে আগুনের কণা। পুরো শরীর যেন জীবন্ত ছায়ার অন্ধকার দিয়ে তৈরি। এভাবেই শ্যাডো বাস্তব পৃথিবীতে আবির্ভূত হয়, আর সে শুধু
ক্যাপ্রিকর্নের আদেশই মানে। কিন্তু ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। লেখক কোনোভাবে নিজের লেখা সেই নতুন সমাপ্তির পাণ্ডুলিপি ম্যাগির হাতে পৌঁছে দেন। সুযোগ পেয়ে ম্যাগি বই পড়া বন্ধ করে সেই নতুন লেখা পড়তে শুরু করে। আর তার পড়া শুরু হতেই চারপাশের পরিস্থিতি বদলাতে থাকে। সেই লেখায় বলা ছিল শ্যাডো আসলে তাদের যন্ত্রণা অনুভব করতে পারে, যাদের ছায়ার অন্ধকার থেকে তার জন্ম হয়েছে। সে বুঝতে পারে কারা অত্যাচারী আর কারা নিরপরাধ। তাই শ্যাডো সিদ্ধান্ত নেয় সে আর অত্যাচারীদের সেবা করবে না, বরং যারা অন্যদের উপর জুলুম করে তাদেরই শাস্তি দেবে। এই কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্যাডোর আচরণ বদলে যেতে শুরু করে। সে ধীরে ধীরে নিজের বিশাল অন্ধকার হাত তুলে ধরে, আর সেই হাত বাড়িয়ে দেয় তার নিজের প্রভু ক্যাপ্রিকর্নের দিকে। ক্যাপ্রিকর্নের মুখে তখন প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যাগি পুরো লেখা শেষ করার আগেই কেউ তার হাত থেকে সেই গুরুত্বপূর্ণ পৃষ্ঠাটি ছিনিয়ে নেয়। ফলে গল্প অসম্পূর্ণ থেকে যায়। আর অসম্পূর্ণ গল্পের কারণে শ্যাডো ক্যাপ্রিকর্নকে আক্রমণ করে না। সুযোগ বুঝে সিলভার টাং ঝাঁপিয়ে পড়ে ক্যাপ্রিকর্নের উপর। এদিকে ডাস্ট ফিঙ্গার এবং আলিবাবা ও 40 চোরের গল্প থেকে আসা কাশিমও লড়াইয়ে যোগ দেয়। তারা দুজনে মিলে ক্যাপ্রিকর্নের দুর্গে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। জ্বলন্ত শিখায় আলোকিত হয়ে ওঠে পুরো দুর্গ। আর ঠিক তখনই ম্যাগির দাদিও ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছে যান। তিনি কোনো ভয় না পেয়ে সরাসরি ক্যাপ্রিকর্নের লোকদের উপর আক্রমণ চালান। এরপর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। চারদিকে আগুন, ধোঁয়ার চিৎকারে পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। নিজের দুর্গকে আগুনে পড়তে দেখে ক্যাপ্রিকর্ন ক্রোধে পাগল হয়ে ওঠে। ঠিক তখনই তার আরও অনুচরেরা সেখানে এসে পৌঁছায় এবং সবাই মিলে আক্রমণ শুরু করে দেয়। যুদ্ধের মাঝখানে সিলভার টাং চিৎকার করে বলে, পড়ো ম্যাগি, পড়া চালিয়ে যাও। ম্যাগি অসহায়ভাবে বলে, কিন্তু আমার কাছে পড়ার মতো কিছুই নেই। তখন সিলভার তাকে একটি কলম এগিয়ে দেয়। সে বলে, তাহলে লিখো আর তারপর সেটা পড়ো। ম্যাগি সঙ্গে সঙ্গে নিজের হাতের উপর লিখতে শুরু করে। তারপর সে জোরে জোরে পড়তে থাকে। শ্যাডো নিরপরাধ মানুষদের ছেড়ে দিল। এরপর সে তার সৃষ্টিকর্তার দিকে ফিরে তাকায়, সেই মানুষের দিকে যে বছরের পর বছর তাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। ম্যাগি আবারও পড়তে থাকে। শ্যাডো তার প্রভুর দিকে এগিয়ে গেল, আর লেখার মতোই ঘটনাগুলো ঘটতে শুরু করে। বিশাল অন্ধকার দানবটি ধীরে ধীরে ক্যাপ্রিকর্নের দিকে এগিয়ে যায়। ক্যাপ্রিকর্ন ভয়ে পিছিয়ে যেতে থাকে, কিন্তু আর কোনো পথ খোলা ছিল না। এরপর ম্যাগি দ্রুত আরও লিখতে শুরু করে। সে লেখে, যখন শ্যাডো ক্যাপ্রিকর্নের কাছে পৌঁছালো তখন সে বইয়ের পাতার মতো ঝরে পড়তে শুরু করলো। আর সঙ্গে সঙ্গেই ক্যাপ্রিকর্নের শরীর ভেঙে ভেঙে উড়ে যেতে থাকে। মনে হচ্ছিল যেন তার শরীর অসংখ্য কাগজের পাতায় পরিণত হয়েছে। এক একটি পাতা বাতাসে উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যেই ক্যাপ্রিকর্নের অস্তিত্ব মুছে যায়। এভাবেই তার ভয়ঙ্কর শাসনের সমাপ্তি ঘটে। কিন্তু ম্যাগি এখানেই থামে না। সে শ্যাডোর জন্য একটি সমাপ্তি লিখে দেয়, কারণ সে জানতো শ্যাডো বেঁচে থাকলে পৃথিবীর জন্য সেটাও বড় বিপদ হয়ে উঠবে। তাই কিছুক্ষণ পর শ্যাডো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। অন্ধকার ধোঁয়ার সেই বিশাল দেহ বাতাসে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর ম্যাগি বইয়ের জগৎ থেকে বাস্তব পৃথিবীতে আসা সব মানুষ এবং প্রাণীদেরও তাদের নিজ নিজ জগতে ফিরিয়ে পাঠিয়ে দেয়। একে একে সবাই নিজেদের গল্পের জগতে ফিরে যেতে থাকে। তবে একজন থেকে যায়, সে হলো ডাস্ট ফিঙ্গার। কারণ ম্যাগি যখন এই অংশ পড়ছিল তখন ডাস্ট ফিঙ্গার সেখানে উপস্থিত ছিল না। তাই সে অন্যদের মতো নিজের জগতে ফিরে যেতে পারেনি। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ডাস্ট ফিঙ্গার মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কাশিম এসে হাজির হয়। কাশিমও এখনও এই পৃথিবীতেই রয়ে গিয়েছে, কারণ তাকেও সেই সময় ফিরিয়ে পাঠানো সম্ভব হয়নি। সে ডাস্ট ফিঙ্গারের হাতে ইঙ্কহার্ট বইটি তুলে দেয়। তারপর বলে, হয়তো সিলভার টাঙের মতো আরেকজন মানুষকে খুঁজে পাওয়া যাবে যে তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিতে পারবে। ডাস্ট ফিঙ্গার বইটির দিকে তাকিয়ে থাকে। বহু বছর পর নিজের বাড়িতে ফেরার আশা আবার তার মনে জেগে ওঠে। কিন্তু ঠিক তখনই সেখানে সিলভার টাং এসে উপস্থিত হয়। সে বলে, এত অপেক্ষার আর দরকার নেই। এরপর সিলভার টাং বইটি খুলে ডাস্ট ফিঙ্গারের জন্য পড়তে শুরু করে। আর তার জাদুকরী কণ্ঠের সঙ্গে সঙ্গে ডাস্ট ফিঙ্গার অবশেষে নিজের জগতে ফিরে যায়। তবে বইয়ের গল্প অনুযায়ী ডাস্ট ফিঙ্গারের ভবিষ্যৎ সুখের ছিল না। সেখানে লেখা ছিল, একদিন সে নিজের প্রিয় পোষা প্রাণীর কারণেই মৃত্যুর মুখোমুখি হবে। আসলে তার একটি ছোট্ট বন্ধু ছিল যার নাম গুইন, কিন্তু এই সময় গুইনকে কাশিম নিজের কাছেই রেখে দিয়েছিল। তাই কাশিম বলে, এবার তার পরিণতি আর আগের মতো হবে না, কারণ গুইন এখন আমার কাছে আছে। কাশিম নিজে অবশ্য নিজের জগতে ফিরে যায় না, কারণ তার সেই জগতে ফিরে যাওয়ার মতো তেমন কিছুই নেই।
আর সত্যি বলতে সে ম্যাগিকেও বেশ পছন্দ করতে শুরু করেছে। ম্যাগি তখন হেসে বলে, তুমি চাইলে আমাদের সঙ্গেই থাকতে পারো। সিলভার টাং প্রথমে এতে খুব একটা খুশি হয় না, কিন্তু ম্যাগির মা শেষ পর্যন্ত অনুমতি দিয়ে দেন। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো লিসার কণ্ঠ ফিরে এসেছে। এতদিন কথা বলতে না পারলেও অবশেষে তিনি আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘ 9 বছরের বিচ্ছেদের পর সিলভার টাং তার স্ত্রীকে ফিরে পায়, ম্যাগি ফিরে পায় তার মাকে, আর ভাঙা পরিবারটি আবার একসঙ্গে হয়ে যায়। অনেক কষ্ট, অপেক্ষার বিপদের পর অবশেষে তাদের জীবনে শান্তি ফিরে আসে। ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারে ভরপুর এই মুভিটি মুক্তি পেয়েছিল 2008 সালে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, বই শুধু গল্পই বলে না, কখনো কখনো তারা নতুন এক জগতের দরজাও খুলে দেয়। এখানেই আজকের গল্প শেষ। আশা করি মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।